আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজিতপুর রাজ্জাকুন্নেসা আর.এন সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে ও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ রেজাউর রহমান রাজীব, প্রভাষক, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, বাজিতপুর রাজ্জাকুন্নেসা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতি বছরেরই এবারও তোমাদের সাথে প্রথম ক্লাসে আজকে উপস্থিত হয়েছি। অন্য বছরের ক্লাস স্টুডেন্টদের অনুভূতি ছিল একরকম, এবার আরেক রকম। সবসময় আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্লাস শুরু হয়। আর এবছর তোমরা জানো যে কোভিড-19-এর কারণে অনলাইন ক্লাসে ফিজিক্যালি তোমরা উপস্থিত থাকতে পারছো না, যার যার বাসায় বসে ক্লাসে অংশগ্রহণ করছো। কোভিড-19-এর কারণে বড় অস্থির সময় অতিক্রম করছি আমরা। বিশ্ব সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই অস্থিরতাকে দূর করতে হবে তোমাদেরকে, নবীনদেরকে। কারণ সারা বিশ্ব এই গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্ব মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আইটির উপর ডিপেন্ড করতে হয়। আইটি ছাড়া সারা বিশ্ব এখন অচল। তাই আমরাও পিছিয়ে থাকবো না। সারা বিশ্বেই আইটির মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে, জুমের মাধ্যমে সারা বিশ্বে পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে। আমাদেরও এর বাইরে না, ব্যতিক্রম নয়। আমরাও এরই ধারাবাহিকতায় এই বছর তোমাদের সাথে, নবীনদের সাথে আজকের ক্লাসে আমি প্রথম আলোচনা করব। আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব ওই বিষয়টি হলো ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আর আমরা লড়ছি একত্রিত হয়ে সামগ্রিক প্রয়োজনে। বারবার একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যারা নবীন তাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ তোমাদের হাতে এখন অনেক সময়। তোমাদের মনের উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমরা অসাধারণ কিছু করতেই পারি। কখনোই হতাশ হওয়া যাবে না। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, হতাশা কখনোই সফলতা এনে দিতে পারে না। তোমার লক্ষ্যে পৌঁছতে জীবন চলার পথে নানা প্রতিবন্ধকতা আসতে পারে। তাই বলে ভয় পেয়ে পিছু হটা যাবে না। প্রতিবন্ধকতা দূর করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার আকাঙ্ক্ষাই কেবল সফলতা এনে দিতে পারে। আর লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট না থাকলে বিচ্যুতি হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট থাকতে হবে। আজকের এই পর্যায়ে আমি তোমাদের আলোচনা করব হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ব্যবসায়ের মৌলিক ধারণা, অর্থাৎ ব্যবসা কি, বেসিক কনসেপ্ট অফ বিজনেস, অর্থাৎ হোয়াট ইজ দ্য মিনিং অফ বিজনেস। ব্যবসা কি? মানুষের জীবনে অভাব সীমাহীন। মানুষের জীবনে অভাব সীমাহীন। আর প্রাত্যহিক জীবনে মানুষকে প্রতিনিয়ত অসংখ্য অভাবের সম্মুখীন হতে হয়। কিন্তু এই অসংখ্য অভাব পূরণের জন্য প্রয়োজনীয় উপকরণের যোগান সীমাবদ্ধ। তাছাড়া অভাব পূরণের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, উৎপাদন করা কারো একার পক্ষে সম্ভব নয়। অন্যের উপর নির্ভর করতে হয়। অন্যের সাথে সম্পদের বিনিময় করতে হয়। অভাব পূরণের জন্য অন্যের সাথে লেনদেনে লিপ্ত হতে হয়। আর এই লেনদেনটাই হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। বস্তুত মানুষের অভাববোধ থেকেই মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা থেকেই
সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি। ইংরেজি বিজনেস শব্দের বাংলা অর্থ হইল ব্যবসা, আর এই বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হইল বিং বিজি ইন এনি ওয়ার্ক, অর্থাৎ যে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকাকে আবার বাংলায় অর্থে ব্যবসা বলা যায় না। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কেউ খেলাধুলা করলো, মনের মনোবল চাঙ্গা রাখার জন্য, মানসিক সন্তুষ্টির জন্য কেউ ভ্রমণ করলো, এটা ব্যবসার অন্তর্ভুক্ত না। অর্থাৎ ব্যবসা হতে হলে মানুষের অভাব পূরণের লক্ষ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। উৎপাদন বন্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। অর্থাৎ ব্যবসা হতে হলে আইনগত বৈধতা থাকতে হবে, আর উদ্দেশ্য থাকতে হবে মুনাফা অর্জন। তাহলে ব্যবসায়ের সংজ্ঞাটা হইল মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। আর একটা চ্যাপ্টারের এই বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম আলোচনায় যারা মনোযোগ অর্থাৎ কনসেন্ট্রেশন যাদের থাকবে বেশি, তারা পুরো চ্যাপ্টার সম্পর্কে আয়ত্তে এসে যাবে। অর্থাৎ প্রথমটাই, অর্থাৎ কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, প্রভাতে বলে যে দিনটা কীরকম যাবে। প্রথম চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝো, আমিও যদি ভালো করে ডিসকাস করে তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। যেমন যদি জ্ঞানমূলকের মধ্যে আসে, নৈবেত্তিকের মধ্যে আসে যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী, তিনটা দিয়ে দিবে, যে জনকল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন করা। তাহলে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। তাহলে আমরা ব্যবসা বলতে বুঝি যে মানুষের অভাব পূরণের লক্ষ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসা বলে। যেমন তিন বোন মিলে শখের বসে, বা তিন বন্ধু মিলে শখের বসে একটা নাইট ক্লাব গঠন করলো, যে তারা এটা দিয়ে নাটক গান শখের বসে করছে। তিন বন্ধু এগুলি করবে, প্র্যাকটিস করে। হঠাৎ করে তাদের এক বন্ধু তাদেরকে বলছে যে তাদের কলেজের যে নবীনবরণ বা তাদের কলেজের একটা প্রোগ্রামের জন্য তাদেরকে দাওয়াত করছে। তো ওই প্রোগ্রামে গিয়ে তারা অনুষ্ঠান উপস্থাপন করে তারা ফেমাস হয়ে গেছে, পপুলার হয়ে গেছে। পরে তাদেরকে আরও বিভিন্ন কলেজে দাওয়াত দেয়। তারা যখন পারফর্ম ভালো করে, তাদেরকে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পর তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। টাকা দিলে তিনজন মিলে করে নেয়, তিনজনে ভাগ করে নেয়। কিন্তু এভাবে তাদের মাস শেষে ভালো ইনকাম হয় প্রতিনিয়ত। কিন্তু এটা কিন্তু ব্যবসা না, কারণ তাদের উদ্দেশ্য ছিল হইল শখের বসে করছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে নাই তারা। আবার উদাহরণটা আরেকভাবে দেওয়া যেতে পারে। একজন কৃষক হাল চাষ করার জন্য দুইটা গরু ক্রয় করলো 1,20,000 টাকা দিয়া হাল চাষ করার জন্য। কিন্তু 1 মাস যাওয়ার পর দেখলো হাল চাষে গরুগুলা ভালো নয়, ভালো হাল চাষ করা যায় না। পরে এই কৃষক ঠিক 1 মাস পর বিক্রি করে দিল। বিক্রি করার পর তার আরও 10,000 টাকা লাভ হইল, 1,30,000 টাকা। এটা কিন্তু এই 10,000 টাকা লাভ হইলো, এটা কিন্তু তার ব্যবসা না। কারণ এই কৃষকের উদ্দেশ্য ছিল না, যদি গরু কিনতো আর বিক্রি করতো, উদ্দেশ্য যদি মুনাফা অর্জন থাকতো, তাহলে তার এটা ব্যবসা হইতো। আবার কেউ বাড়িতে 30টা পেঁপে গাছ লাগাইলো খাওয়ার জন্য। এখন এত পেঁপে হয়, অনেক বেশি পেঁপে হয়। খাওয়ার পর কিছু পেঁপে বিক্রি করে দেয়,
এটা ব্যবসা না, কারণ তার উদ্দেশ্য মুনাফা অর্জন না। আবার যদি জমিতে খুব বেশি পরিমাণ পেঁপে গাছ লাগানো হয় বিক্রি করার জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে, তাহলে এটা ব্যবসা। আরও এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো ব্যবসার সাথে সংস্কৃত। আবার অবৈধ, যেমন যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়া বা ইন্ডিয়া থেকে চোরাই পথে মাল এনে বিক্রি করলো, উদ্দেশ্য মুনাফা অর্জন তার, কিন্তু আইনগত বৈধতা নাই, এটা ব্যবসা না। তার উদ্দেশ্য মুনাফা অর্জন করা, কিন্তু আইনগত বৈধতা নাই, এটা ব্যবসা না। আবার অনেক লোক আছে ব্যবসার সাথে লাভ লসের সম্পর্ক আছে। আবার অনেক লোক আছে যে এমনিতেই সুদের ব্যবসা করে, তার উদ্দেশ্য মুনাফা অর্জন করা, বাট আইনগত তার বৈধতা নাই। কারণ ব্যবসা করতে হলে বলছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। যাই হোক, আবার আমরা দেখছি যে শিশু খাদ্যে পর্যন্ত ভেজাল দেওয়া হয়, ভেজাল দিয়ে মুনাফা অর্জন করে, এটাও ব্যবসা না। কারণ হাদিস শরীফ আছে যে রিজিকের 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে। একজন ব্যবসায়ী লোক যেভাবে লাইফ লিড করবে, একজন চাকরিজীবী বা অন্য অন্য পেশার লোক এভাবে লাইফ লিড করতে পারে না, কারণ ব্যবসার মধ্যে অনেক কল্যাণ নিহিত। যেমন যারা ব্যবসা করে তাদেরকেও এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে অন্যের কল্যাণের মধ্যে নিজের কল্যাণ নিহিত, অন্যের মঙ্গলের মধ্যে নিজের মঙ্গল নিহিত, অন্যের অকল্যাণের মধ্যে নিজের অকল্যাণ নিহিত, অন্যের অমঙ্গলের মধ্যে নিজের অমঙ্গল নিহিত। ব্যবসায়ীদেরকেও এই ধারণা মাথায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন আসলে ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসায়ের ব্যাপক বিস্তৃতি, অর্থাৎ ব্যবসায়ের আওতা বা পরিধি অনেক বেশি। আওতা বা পরিধির প্রথমেই ওটা হলো শিল্প। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। আর প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অর্থাৎ আল্লাহ প্রদত্ত জিনিস সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করার নাম হইল শিল্প। অর্থাৎ প্রকৃত প্রদত্ত উপায় উপকরণ সংগ্রহ করে এতে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকে বলা হয় শিল্প। এটা আবার এভাবে বলা যায় যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এতে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে বলা হয় শিল্প। শিল্পকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যে প্রযোজন, নিষ্কাশন, গঠন, নির্মাণ, যান্ত্রিক, সেবা পরিবেশক, এগুলা। এখন শিল্প, যেমন এই বেঞ্চটা এটা তো প্রথমে বেঞ্চ ছিল না, এটা ছিল একটা গাছ, এটাকে চেরাই করা হয়েছে, কাঠ মিস্ত্রি দিয়া প্রক্রিয়াজাত করে এটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য করা হয়েছে, এটা শিল্প। এই চেয়ারটা ওই রকম ছিল না, ব্ল্যাকবোর্ডটা ওই রকম ছিল না, এই ওয়ালটা ওই রকম ছিল না, এটা ছিল প্রকৃত ওয়াল। ইটটা মাটি ছিল, এটাকে প্রক্রিয়াজাত করে সিস্টেম করে রূপগত উপযোগের মাধ্যমে ইট বানানো হয়েছে, পরে সিমেন্ট দিয়ে এটা লাগানো, সেটা হলো শিল্প। তাহলে শিল্পের সংখ্যা পেলাম যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এতে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলা হয়। প্রজনন, নিষ্কাশন, গঠন, নির্মাণ, যান্ত্রিক, এগুলো হলো শিল্প। এরপর আছে বাণিজ্য। বাণিজ্য হলো উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। এই প্রতিবন্ধকতা দূরীকরণে গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়। কীরকম? ঢাকার পাটুয়াটুলিতে একটা কলম হইল, ঢাকার পাটুয়াটুলিতে একটা কলম তৈরি করলো। এই কলমটা বাজিতপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে আসলো। এই কলমটা আসতে, ওই জায়গায় আসতে বাণিজ্যের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিভাবে হয়েছে? পাটুয়াটুলিতে, কিন্তু এই কলমটা কোনো পাইকারি ব্যবসায়ী, মানে হোলসেলার গিয়ে আনছে ঢাকা থেকে অথবা ভৈরব থেকে, ওই জায়গা থেকে আরেকজন আনছে বাজিতপুর, এই বাজিতপুর থেকে আবার গেছে হলো এই গ্রামে ভোক্তার কাছে। এই জায়গায় পৌঁছতে, অর্থাৎ বাণিজ্য সংকট হইল
উৎপাদিত পণ্য সামগ্রীর প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে গৃহীত প্রতিবন্ধকতা দেখা দেয়, প্রতিবন্ধকতা দূরীকরণের গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। অর্থাৎ এটা লোক যাইতে হয়েছে, আনতে হয়েছে, বা অর্ডার কাটলে অর্ডার দিতে হয়েছে, টাকা পাঠাতে হয়েছে, ব্যাংক লাগছে, বিমা লাগছে, পরিবহন লাগছে, গুদামজাতকরণ লাগছে, বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বা মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়, এই আলুটা আমাদের সারা দেশেই আসে। এরকম সারা দেশে আসতে এটাকে প্রথমে গুদামজাত করে রাখতে হয়, রাখার পর আস্তে আস্তে ভোক্তার কাছে পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে একবারে ভোক্তারের পর্যন্ত পৌঁছা পর্যন্ত বাণিজ্যের মাধ্যমে সম্পাদন হয়। এটা হলো বাণিজ্য। বাণিজ্যের মধ্যে আবার ভাগ আছে, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি, পুনরপ্তানি। অভ্যন্তরীণ বাণিজ্য হলো একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেটা সংগঠিত হয়, আমার দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে যেটা সংগঠিত হয় এটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আর দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক কর্মকাণ্ড সংগঠিত হয় এটা হলো কি বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের মধ্যে আবার প্রকারভেদ আছে, আমদানি রপ্তানি, পুনরপ্তানি। অর্থাৎ অন্য দেশ থেকে পণ্য কিনে আনাকে বলা হয় আমদানি। যেমন আমি যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ, রসুন, কাঁচামাল এগুলি আনি তাহলে এটা আমদানি। আবার আমার দেশের পণ্য চা অন্য অন্য জায়গায় যদি দুবাই বা সিঙ্গাপুর অন্য অন্য দেশে পাঠায় এটা হলো রপ্তানি। পুনরপ্তানি হলো অন্য দেশ থেকে কিনে এনে প্রক্রিয়াজাত করে আবার অন্য দেশে বিক্রি করাকে বলা হয় পুনরপ্তানি। আমি মালয়েশিয়া থেকে একটা জিনিস কাঁচামাল ইম্পোর্ট করে আনলাম, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে আনার পর এই পণ্যটা আবার আমি অন্য দেশে বাংলাদেশে প্রক্রিয়াজাত করে এটা আবার অন্য দেশে লাভের জন্য বিক্রি করলাম, এটা হলো পুনরপ্তানি। তাহলে ব্যবসায়ের আওতা বা পরিধির ক্ষেত্রে আমি শিল্প বাণিজ্য বুঝলাম। এর প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যেসব কাজগুলা এগুলোকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যেমন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল তাদের পেশা। একজন ডাক্তার যদি একা সেবা দেয় তখন এটা বিজনেসের পর্যায়ে যায় না। আবার যদি কয়েকজন ডাক্তার মিলে ডায়াগনস্টিক সেন্টার করে বা ক্লিনিক করে তখন এটা ব্যবসায়ের পর্যায়ে যায়। আবার এরকম আবার উকিলরাও যদি এরকম ল ফার্ম করে, উকিলরা মিলে, ইঞ্জিনিয়াররাও এরকম, প্রত্যেকে এরকমভাবে যদি করে তাহলে এটা ব্যবসায়ের পর্যায়ে যায়। যে আলাদা আলাদাভাবে ল ফার্ম করা, অডিট ফার্ম করা, অথবা ইঞ্জিনিয়াররা যদি কনসাল্ট ফার্ম করে তাহলে এটা প্রত্যক্ষ সেবার মধ্যে। অর্থাৎ আবার আরও কিছু আছে, যেমন প্রত্যক্ষ সেবা সরাসরি, যেমন যে চুল কাটে বা পার্লার আছে, তারা কি করে সরাসরি প্রত্যক্ষভাবে সেবা দেয়, অন্য কোনো মাধ্যম না, যে গ্রাহক ভোক্তা তাকে প্রত্যক্ষ সেবা দেয়। এই হলো ব্যবসায়ের আওতা বা পরিধির প্রত্যক্ষ সেবা। ব্যবসায়ের আওতা বা ব্যবসায়ের আওতার ব্যাপকতা অন্য অন্য দেশের সাথে যেটা বাণিজ্যের যে অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাহিরের যে দেশের সাথে আমাদের যে ব্যবসায়িক লেনদেন, এই ব্যবসায়িক লেনদেনগুলো বাহিরের দেশের সাথে যে আমাদের কর্মকাণ্ডগুলো, এগুলো আবার সরকারিভাবে যে প্রসেসিংগুলো আছে এগুলো ইজি করলে আমাদের দেশের আরও বেশি কী হবে, উন্নয়ন হবে। ইজি কীরকম? যেমন যারা ব্যবসা করে, অন্য দেশ থেকে পণ্য আমদানি করে, রপ্তানি করে, এলসিগুলা আরও বিভিন্ন বিষয়ে দিয়ে জড়িত থাকে, কাগজপত্রগুলা হ্যান্ড ওভারের ক্ষেত্রে এগুলা খুব স্বচ্ছ এবং সঠিক হলেই যারা নতুন উদ্যোক্তা এবং নতুন
ভাবে ব্যবসা ব্যবসা করার চিন্তা ভাবনা করছে, তাহলে তাদের জন্য সহজ হবে। আর তখন ওই ব্যবসার মাধ্যমে তারাও দেশের সামাজিক দায়িত্ব পালন করতে পারবে, কারণ ব্যবসা করেও সামাজিক দায়িত্ব পালন করা যায়। ব্যবসায়ীদেরও সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। যেমন আমাদের এই জহিরুল ইসলাম সাহেব, আলহাজ জহিরুল ইসলাম সাহেব, উনি ব্যবসা করছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, বা ব্যবসা করার পরও সামাজিক দায়িত্ব উনি পালন করছে। এই যে মেডিকেল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আরও অনেক প্রতিষ্ঠান করছে। শেখ আকিজউদ্দিন, এরকম আরও বিভিন্ন, বসুন্ধরার চেয়ারম্যান, এরপরে আছে হলো স্কোয়ারের চেয়ারম্যান, স্কোয়ার গ্রুপ, সবই অর্থাৎ ব্যবসা করছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু পরে আবার সামাজিক দায়িত্ব পালন করছে। এভাবে ব্যবসায়ের আওতা বা পরিধি ব্যাপক। আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব ব্যবসায়ের গুরুত্ব আর ব্যবসায়ের কার্যাবলী। আজকে এই পর্যন্তই। আজকের এই ক্লাসে আমার সাথে যারা আছো তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করি, এবং প্রত্যেকের নবীন যেহেতু তোমরা, প্রত্যেকের যার যার প্রতিভা ও জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক, তার মুখ আলোকিত হোক, তার মা বাবার মুখ, তাহলে দেশবাসী পাবে তাদের সেই গর্বিত সন্তানদেরকে। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ।